কেপ ভার্দে, কেপ ভার্দে, স্যালুট, হ্যান্ডস ডাউন, হ্যাটস অফ, সবকিছু একসাথে করতে মন চাইছে এই কেপ ভার্দের জন্য। কি খেলা দেখালো তারা, কি খেলা দেখালো। সেরা ম্যাচ, এবারের বিশ্বকাপের সেরা ম্যাচটা উপহার দিল এই কেপ ভার্দে। আর্জেন্টিনার জয় দিয়ে শুরু করবো নাকি কেপ ভার্দেকে প্রশংসা একেবারে ভরিয়ে দেব আমি জানি না। ওই ঘানার কোন জ্যোতিষী আছেন না, তান্ত্রিক, তিনি বলেছিলেন যে কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে দেবে, কালা জাদু করেন তিনি। কিন্তু বাই চান্স যদি আর্জেন্টিনা এই ম্যাচে হেরে যেত, যদি কেপ ভার্দে জিততো, বিশ্বাস করুন ওই তান্ত্রিককে কেউ ক্রেডিট দিতেন না। পুরো ক্রেডিটটা পেত কেপ ভার্দের ওই হার না মানা মানসিকতা, পুরো ক্রেডিটটা পেত কেপ ভার্দের ওই বারবার কামব্যাক করে ফিরে আসা, পুরো ক্রেডিটটাই পেতেন কেপ ভার্দের ওই চীনের প্রাচীর ভোজিনহা, 40 বছর বয়সী ভোজিনহা। পুরো ক্রেডিটটা পেত ওই সিডনি লোপেজের বিশ্বমানের গোল, পুরো ক্রেডিটটাই পেত ওয়ান অ্যান্ড অনলি কেপ ভার্দে ফুটবল টিম। আর্জেন্টিনা 3-2 গোলে পরাজিত করলো কেপ ভার্দেকে। প্রত্যাশিত ফলাফল, মানে আর্জেন্টিনা জিতবে সবাই জানতো, কিন্তু এই স্কোর কার্ড যেটা বলছে 3-2, অতি বড় আর্জেন্টিনা হেটারসও এরকম স্কোর কার্ড এক্সপেক্ট করেননি, কিন্তু কেপ ভার্দে ঠিক সেই জিনিসটাই করে দেখালো। দিনের শেষে কেপ ভার্দে আর্জেন্টিনাকে যেন বলে গেল, তোমরা যে আমাদের একটু হালকাভাবে নিয়েছিলে না, এটা তোমরা খুব ভুল করেছো। আমরা হতে পারি মাত্র 5 লক্ষ জনসংখ্যার একটা অনামী দেশ, আমরা হয়তো ওই ডার্ক হর্স বা জায়ান্ট কিলারের কোনো তকমাও পাইনি, আমাদের হয়তো সেরকম কোনো ফেসিলিটি বা বিশ্বমানের ফুটবলারও নেই, কিন্তু আমাদের মধ্যে যেটা আছে সেটা হলো হার না মানা মানসিকতা। আমাদের মধ্যে রয়েছে অনবদ্য লড়াই, জেদ এবং কামব্যাক করার প্রবণতা। কেপ ভার্দে, মুগ্ধ হয়ে গেছি। এবারে বিশ্বকাপ শুরু হবার আগে কেপ ভার্দের কতজন সমর্থক ছিলেন, মানে কেপ ভার্দে দেশটার বাইরে আমি জানি না, কিন্তু গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা এই কেপ ভার্দেকে অন্তত একবার হলেও স্যালুট জানিয়েছে। ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ কেপ ভার্দে, থ্যাংক ইউ। ওই একটা গান আছে না, আপনারা সবাই শুনেছেন, আই ট্রাইড সো হার্ড অ্যান্ড গট সো ফার বাট ইন দি এন্ড ইট ডাজন্ট ইভেন ম্যাটার। কেপ ভার্দে এই গানের লিরিক্সটাকে ভুল প্রমাণিত করেছে। তারা লড়েছে, they tried so hard and got so far and in the end it does matter। কেপ ভার্দের এই লড়াই, এই পারফরমেন্স ম্যাটার করে। কেপ ভার্দে প্রমাণ করে দিয়েছে যে তোমার দলে যদি বিশ্বমানের কোনো ফুটবলার না থাকে, তোমার দলে যদি সেরকম বড় কোনো মুখ নাও থাকে, তোমার কাছে যেটা রয়েছে সেটা হলো লড়াইয়ের হাতিয়ার। তোমরা এই লড়াইটুকু তো করতে পারো। কেপ ভার্দে বিশ্বের বড় বড় দেশ, যাদের কাছে কোটি কোটি জনসংখ্যা রয়েছে, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল লড়াইটা কিন্তু করা যায়, লড়াইটা কিন্তু ফুটবল মাঠে করতে হয়। থ্যাংক ইউ কেপ ভার্দে, থ্যাংক ইউ। পরবর্তী আফকন যখন আসবে বা পরবর্তী বিশ্বকাপে যদি কেপ ভার্দে কোয়ালিফাই করে, আমার পূর্ণ সমর্থন থাকবে কেপ ভার্দের জন্য। দরকার হলে আমি কেপ ভার্দের একটা জার্সিও কিনে ফেলবো, কিন্তু এই কেপ ভার্দেকে আমি একদিন সাফল্যের চূড়ায় দেখতে চাই। থ্যাংক ইউ কেপ ভার্দে, থ্যাংক ইউ। ম্যাচের প্রসঙ্গে আসি। দেখুন, শুরুর এই 3-3.5 মিনিট কেপ ভার্দের জন্য না দিলে না অন্যায় হয়ে যেত, নিজেকে ক্ষমা করতে পারতাম না। এবার ম্যাচের প্রসঙ্গে আসি। দিনের শেষে আর্জেন্টিনা জিতেছে, বিশ্ব চ্যাম্পিয়ন তারা, তাদেরকে তো জিততেই হতো, কিন্তু হয়তো বিগত কয়েক বছর এটা আর্জেন্টিনার সবচেয়ে কষ্টার্জিত জয়। তারা হয়তো এক্সপেক্টও করেনি যে কেপ ভার্দের মতো একটা দল এতটা লড়াই করবে, বারবার কামব্যাক করবে, মানে বারবার আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছে তাও তারা কামব্যাক করছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু আনএক্সপেক্টেড ছিল। এবং একটা বড় নাম ভোজিনহা, তিনি সম্ভবত আজকে 7টা সেভ করেছেন। মানে দেখুন, এটা তো সত্যি যে আর্জেন্টিনা সেই রকম পারফর্ম করতে পারেনি, মানে ভালো খেলতে পারেনি, যেরকম খেললে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায় বা যেরকম খেললে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে বাকি যে কোনো দলের ক্ষেত্রে, সেই উচ্চতা আর্জেন্টিনা পৌঁছাতে পারেনি। কিন্তু এটাও ঠিক যে এই কেপ ভার্দে দলটা আর্জেন্টিনাকে সেই উচ্চতায় পৌঁছাতে দেয়নি। আর্জেন্টিনা আমি দেখলাম 10টা শট অন টার্গেটে রেখেছে, 10টা শট, ঠিক আছে, সেখান থেকে গোল তারা মাত্র 3টে দিতে পেরেছে। তার কারণ ভোজিনহা, ভোজিনহা 7টা সেভ করেছে। শুধুমাত্র একা ভোজিনহাকে আমি কৃতিত্ব দেব না, ডিফেন্স খুব ভালো ডিফেন্স করেছে। মানে এমনও আমরা দেখলাম যে ভোজিনহা যখন বল মিস করছেন, যখন জাস্ট একটা ট্যাপিনের সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে এবং যেখান থেকে নিশ্চিত গোল হবেই হবে, সেই জায়গাতে ডিফেন্ডার এসে বলটা ক্লিয়ার করলেন। মানে জাস্ট অনবদ্য। কি ভাষায় প্রশংসা করবো আমি কেপ ভার্দের লড়াইকে।
দ্বিতীয়ার্ধের এক্সট্রা টাইমের যে ফার্স্ট হাফ ছিল, সেই এক্সট্রা টাইমের ফার্স্ট হাফে 55% বল পজিশন ছিল কেপ ভার্দের। মানে আপনি জাস্ট বিশ্বাস করতে পারছেন, আর্জেন্টিনা ওই এক্সট্রা টাইমের ফার্স্ট 15 মিনিটে যেখানে তারা একটা গোলও দিয়েছে, যেখানে তারা গোল দিয়ে এগিয়েও গেছিল 2-1, সেখানে তারা 45% বল পজিশন নিয়ে খেলেছে। মানে ওই গোলটা দেওয়ার পর বাকি যে সময়টুকু ছিল ফার্স্ট হাফের, এক্সট্রা টাইমের ফার্স্ট হাফের, সেখানে কেপ ভার্দে জাস্ট জান লাগিয়ে দিয়েছিল যে আমাকে গোল শোধ দিতেই হবে, এবং একটা বিশ্বমানের গোল দিয়ে গেলেন সিডনি লোপেজ। এদের মধ্যে হয়তো কেউই, আমি ঠিক জানি না, হয়তো কেউই ইউরোপের টপ 5 লিগে খেলেন না, ঠিক আছে, কিন্তু আলাদাই জাস্ট। ভাগ্য ভালো, আর্জেন্টিনা দিনের শেষে একটা ভালো গোল দিয়ে, শেষ দিকে একটা ভালো গোল দিল। মানে দেখুন, চাইলেও তো আর্জেন্টিনাকে এত সহজে হারানো যায় না, কিন্তু সর্বশক্তি দিয়ে লড়া, ঝাঁপিয়ে পড়া, মানে যতটা ভালো আমি খেলতে পারি ততটা ভালো খেলা, সেটা কেপ ভার্দে দেখিয়ে দিয়েছে। স্পেনকে তারা আটকে দিয়েছে, তারা উরুগুয়েকে আটকে দিয়েছে, তারা সৌদি আরবকে আটকে দিয়েছে, তারা আর্জেন্টিনাকেও 90 মিনিটের মাথায় আটকে দিল। মানে রেগুলেশন টাইমে এই কেপ ভার্দেকে কেউ হারাতে পারেনি, যার মধ্যে 3টে বিশ্ব চ্যাম্পিয়ন দল, 2010-এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অতীতের দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা। ব্রিলিয়ান্ট। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মেসি। মেসি আজকে একটা দারুণ গোল দিয়েছেন, দারুণ গোল ইন দ্য সেন্স যে ফার্স্ট টাচ যেটা ছিল মেসির, মানে কি দেখুন, এই ম্যাচটা শেষ হওয়ার পর আমি কি বলতে পারতাম, জাস্ট ভাবুন, এই ম্যাচটা হয়ে যাওয়ার পর কি নিয়ে আলোচনা করা যেত, যে মেসি কতটা ভালো ফার্স্ট টাচ করে ফিনিশ করলেন, কতটা দুর্দান্ত একটা অ্যাসিস্ট ছিল লিসান্দ্রো মার্তিনেজের। কিন্তু শুরু করতে হলো আমাকে কেপ ভার্দের প্রশংসা দিয়ে। যাই হোক, ওই গোলটার কথাতে আসি, দুর্দান্ত একটা পাস, মানে কি বলবো, মাঝমাঠ থেকে ওরকম একটা লং পাস বাড়ালেন, একদম পিন পয়েন্ট পাস, এবং তার থেকেও দুর্দান্ত মেসির ওই রিসিভিংটা। দেখুন, লিসান্দ্রো মার্তিনেজের কৃতিত্ব কোনোভাবেই কমবে না, কিন্তু ওই জায়গাতে দাঁড়িয়ে আপনি জাস্ট বলুন কজন ওরকম একটা ফার্স্ট টাচ দিতে পারে। ওই যে রিসিভ, যেটা বল একবার জাস্ট মাটিতে পড়ার পর আমি জাস্ট দুর্দান্ত একটা ফার্স্ট টাচ, এবং তারপর ফিনিশ। তো ভোজিনহার একটা একটু দুর্বলতা, দেখুন ওটাকে দুর্বলতা বলা যায় না, বাট স্টিল মনে হচ্ছিল যে একদম মানে গোলপোস্টের একদম ফাঁক একটা বার করে, ফাঁক ফুকর বার করে ওই সাইড থেকে কিন্তু আপনাকে বলটা জালে ঠেলতে হবে। হ্যাঁ, তো এক্সট্রিম কর্নারে গিয়ে আপনাকে বলটা জালে ঢুকাতে হবে, এরকম একটা মনে হচ্ছিল, কারণ দুটো গোলই ওরকম ভাবে এসেছে। লিসান্দ্রো মার্তিনেজের গোলটা ওরকম ভাবে এসেছে, মেসিরটাও, মানে ওই দিক থেকে হয়তো একটু দুর্বলতা রয়েছে, মানে ভোজিনহার দুর্বলতা খুঁজতে হবে আতশ কাজ দিয়ে, যে কোনটা ভোজিনহার দুর্বলতা, বাট স্টিল ওইখান থেকে একটু মনে হচ্ছিল। তো ওই জায়গা থেকে দুটো গোল এসেছে, মেসির গোলটা দুর্দান্ত ফিনিশ ছিল, এবং লিসান্দ্রো মার্তিনেজ যেটা দিলেন সেটাও খুবই ভালো গোল। কিন্তু আদারওয়াইজ ভোজিনহা যেভাবে একের পর এক শট আটকে দিয়েছেন, মেসি তিনি আজকেও তো তিনি ম্যান অফ দ্য ম্যাচ হলেন। মেসি আজকে সম্ভবত 5টা শট নিয়েছেন অন টার্গেট, গোল দিতে পেরেছেন একটা, বারবার তিনি আজকে আটকেই গেলেন ভোজিনহার সামনে। মেসির ওই ফ্রি কিকটা, ভোজিনহা তখন একদম রাইট সাইডের বার ধরে দাঁড়িয়ে আছেন, তিনি রাইট সাইডের বার ধরে দাঁড়িয়ে আছেন, মেসি শট নিয়ে নিয়েছেন একদম লেফট কর্নারের দিকে তাক করে। ওই জায়গাতে দাঁড়িয়েও তিনি পুরো অতটা ট্রাভেল করে লাফিয়ে পড়ে বলটা দুহাত দিয়ে বার করে দিলেন, আনবিলিভেবল। গ্রাউন্ডের শটও সেভ করে দিয়েছেন মেসির। মানে জানি না এবারে টুর্নামেন্টের শেষে গোল্ডেন গ্লাভস কে পাবেন, অনেকটাই তো এখনো সময় বাকি আছে, কিন্তু ভোজিনহাকে এই মুহূর্তেই একটা কিছু একটা পুরস্কার দেওয়া উচিত, সম্মানিত করা উচিত, যে ভাই তুমি জাস্ট কাঁপিয়ে দিয়েছো, তুমি এই বিশ্বকাপের আপাতত শ্রেষ্ঠ ফুটবলার, শ্রেষ্ঠ গোলকিপার নয়, তুমি এই বিশ্বকাপের শ্রেষ্ঠ ফুটবলার ভাই, তুমি দুর্দান্ত। অলিভার কান সেই এমনটা করে গেছিলেন না, আর যদি ভোজিনহা বড় কোনো দলের কিপার হতেন এবং এরকম পারফরমেন্স করতেন এবং তার টিমও পৌঁছাতো সেরকমই সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত, পেয়ে যেতেন, ওই গোল্ডেন বল পেয়ে যেতেন। আলাদাই খেলেছেন, মানে লিডার, 40টা বছর বয়স হয়ে গেছে তার, মানে ফুটবল ক্যারিয়ারের একদম শেষ সূর্যাস্তে দাঁড়িয়ে আছেন। এরপরে কেপ ভার্দে যদি পরবর্তী বিশ্বকাপে কোয়ালিফাই করেও যায়, হয়তো আর তিনি খেলবেন না, এবং একটা টিমের তো এভাবে এগিয়ে যাওয়া উচিত, নতুনদের সুযোগ দেওয়া উচিত। কিন্তু এর যদি 35 বছর বয়স হতো এই ভোজিনহার, কারাকারি পড়ে যেত তাকে নিয়ে, সমস্ত ক্লাব বলতো ভাই আমার চাই, ইউরোপের টপ 5 লিগের ক্লাবগুলো এগিয়ে আসতো যে আমার চাই, অন্তত 50-60 মিলিয়ন পর্যন্ত তো উঠতোই তার জন্য দাম।
যাই হোক, মেসির গোলটা খুবই ভালো ছিল, লিসান্দ্রো মার্তিনেজের পাসটা খুবই ভালো ছিল। দেখুন, আর্জেন্টিনা বাজে খেলেছে এমনটা বলা যাবে না, কিন্তু আর্জেন্টিনা গা ছাড়া খেলেছে। আর্জেন্টিনা খেলার একটা তো বৈশিষ্ট্য আছে, যার এগেনস্টে যতটা শক্তি প্রয়োগ করতে হয় ততটাই করব এবং ম্যাচ জিতে বেরিয়ে যাব। তো কেপ ভার্দেকে আর্জেন্টিনা অ্যাকচুয়ালি খুব হালকাভাবে নিয়েছিল, মনে করেছিল যে ঠিক আছে কেপ ভার্দের এগেনস্টে বেশি শক্তি প্রয়োগ করতে হবে না, কেপ ভার্দে তো আর ফ্রান্স নয় যে আমাকে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু ফ্যাক্ট হলো নীল জার্সি পরে কেপ ভার্দে ফ্রান্সই হয়ে উঠেছিল। ঠিক মনে হচ্ছিল যেন 2022 বিশ্বকাপের রিপিট টেলিকাস্ট দেখছি, বারবার ফিরে আসা, বারবার কামব্যাক এবং সেই চ্যাম্পিয়ন মেন্টালিটির পরিচয় দেওয়া, সেটাই আজকে করে গেছে। পিকো এবং ডিনে, ভোজিনহার পাশাপাশি এই দুজনকে আমার খুব ভালো লেগেছে গোটা টুর্নামেন্টে। আজকে একটু অফ কালার ছিলেন, কারণ গোল তো 3খানা তারা খেয়েছে এবং রেটিংও খুব একটা ভালো তারা পাননি, বাট স্টিল পিকো এবং ডিনে, পিকো লোপেস, ডিনো বোর্জেস এবং ভোজিনহা, এই তিনজনকে আমার বহুদিন মনে থাকবে। তার সাথে আজকে সিডনি লোপেসও দারুণ খেললেন। লেনিনি, তিনি একজন মাঝমাঠে, তাকে মানে ডিফেন্সিভ মিডে তাকে রাখা হয়েছিল। লেনিনি আগের দিন একটা দারুণ গোল দিয়েছিলেন লেনিনি, এবং আজকে তো গোল দিলেন ডুয়ার্টে। তো ঠিক আছে, আমি বারবার ঘুরে ফিরে কেপ ভার্দের দিকে চলে যাচ্ছি, মানে কি বলবো, কেপ ভার্দের অন্ধভক্ত টাইপের হয়ে গেছে। এনিওয়ে, শেষ দিকে রোমেরোর যে গোলটা, দেখুন এরকম ভাবেই চ্যাম্পিয়ন টিমকে গোল দিয়ে বেরিয়ে আসতে হবে, বিশেষ করে যখন এরকম অপ্রতিরোধ্য একজন গোলকিপার চলে এসেছেন গোলের নিচে। তো আর্জেন্টিনার পারফরমেন্স অনেক কাটাছেড়া করা যায়, তার জন্য আরো একটু লম্বা ভিডিও হয়ে যেত, বাট এই ভিডিওতে আমি সেটা টানছি না, পরে আলোচনা করব। পরবর্তী ম্যাচ ইজিপ্টের এগেনস্টে, ইজিপ্টও সেরকম খুব দুর্দান্ত দল নয়, তবে এই পারফরমেন্স নিয়ে আর্জেন্টিনা কিন্তু বড় দলের এগেনস্টে, ফ্রান্স বা স্পেনের মতো দলের এগেনস্টে চাপে পড়বে, এইটুকুনি আমি বলতে পারি। বেশি গা ছাড়া খেলা হয়ে গেছে। এনজো ফার্নান্ডেস এবং ম্যাকঅ্যালিস্টার ঠিক আছেন, বাট আমি ভেবেছিলাম হয়তো আলমাটার জায়গায় আজকে লো সেলসোকে খেলানো হবে ওই জায়গা থেকে, কিন্তু একদম ডে 1 থেকে যে জায়গাটা আর্জেন্টিনার জন্য চাপ হয়ে রয়েছে সেটা হলো লাউতারো মার্তিনেজ, বাদিক থেকে কিচ্ছু হচ্ছে না, জিরো। লো সেলসো থাকলে হয়তো অভিজ্ঞতাকে কাজে লাগে আরেকটু বেটার কিছু হতে পারতো, বাট আমি বলবো, আমি আপনাদের একটা মানে পরিসংখ্যান বলি যে লাউতারো মার্তিনেজ ঠিক কতটা খারাপ একটা পারফর্ম করছেন। গোটা ম্যাচে প্রায় 63 মিনিট খেলেছেন লাউতারো মার্তিনেজ, 63 মিনিট, কম নয়, 1 ঘন্টার বেশি সময় খেলেছেন, এবং ইনজুরি টাইমও অ্যাড হচ্ছে, 63 প্লাস আরো কিছু হবে। আপনি একটু গেস করুন যে 63 মিনিটে কতগুলো বল টাচ করেছেন লাউতারো মার্তিনেজ, পাস ছাড়ুন, পাস, ড্রিবল, ক্রস ছেড়েই দিন, কতগুলো বল টাচ করতে পেরেছেন লাউতারো মার্তিনেজ, জাস্ট গেস করুন। 25, 30, 19টা। 63 মিনিটে আপনি যদি 19টা বল টাচ করেন, আপনি যদি কোনো ক্রসই না তুলতে পারেন, আপনি যদি কোনো সাকসেসফুল ড্রিবল করতে না পারেন, এবং ওই গোটা ম্যাচে আপনি যদি মাত্র 12টা সাকসেসফুল পাস খেলতে পারেন 63 মিনিটে, আপনাকে বিশাল কিছু করতে হবে না। কিন্তু আপনি যখন বাঁদিক থেকে অপারেট করছেন এবং পুরো দায়িত্বটা যখন মেসির ঘাড়ে পড়ছে, তখন আপনাকে তো অ্যাটলিস্ট কিছু তো করতে হবে। সেই জায়গাতে বিগ জিরো লাউতারো মার্তিনেজ। বাঁদিকটা আর্জেন্টিনার পুরোই দুর্বলতার জায়গা তৈরি হচ্ছে প্রত্যেক ম্যাচে, দিনের পর দিন। এবং ওই যে মার্তিনেজকে সরিয়ে তার জায়গায় যে জুলিয়ান আলভারেজকে আনা হলো না, আমি জুলিয়ান আলভারেজের জন্য পরিসংখ্যান আপনাদের বলছি, ঠিক আছে? অবশ্যই লাউতারো থেকে একটু তো বেটার খেলেছেন, কিন্তু আমি যদি অল ওভার বলি 35টা টাচ খেলেছেন মাত্র, এবং একটা সাকসেসফুল ড্রিবল ছিল। পাসের দিক থেকে আমি যদি বলি মাত্র 20টা পাস দিয়েছেন, কোনো ক্রসই তুলতে পারেননি। সুতরাং এই রকম উইক বাঁদিক, আর্জেন্টিনাকে যত শীঘ্র সম্ভব বাঁদিকটা মেরামত করতে হবে। বাঁদিকে পুরো মানে ক্ষত পরিলক্ষিত, এই পারফরমেন্স মুশকিল। যাই হোক, তাও দিনের শেষে মেসি দুর্দান্ত ফিনিশ, এবং লিসান্দ্রো মার্তিনেজ খুব ভালো খেলেছেন। হ্যাঁ, গোলটা যেটা খেয়েছেন লিসান্দ্রো, মানে তার পাশ দিয়ে গোলটা হয়েছে, যে মানে শোধ দিল যখন, আরো একটু ডিফেন্সিভলি বেটার করতে হবে। তবে লিসান্দ্রোর উপর আমার ভরসা আছে, খুব ভালো ফাইনাল ট্যাকেল করতে পারেন তিনি, ওটা খুবই ভালো ফিনিশিং ছিল। একটা জিনিসে একটু বিতর্ক হচ্ছে, বা অনেকের মনে প্রশ্ন আছে যে আর্জেন্টিনা ওই যে একটা হ্যান্ডবল হয়েছিল শেষ দিকে, যখন একটা আর্জেন্টিনা ক্লিয়ার একটা পেনাল্টি পেতে পারতো, কেপ ভার্দের হ্যান্ডবল হয়েছিল, তো ওটা দেখুন, ওটা হ্যান্ডবল হয় না, ইচ্ছাকৃত ছিল না, আমি হাত বাড়িয়ে দিয়েছি এমনটা কিন্তু নয়, ঠিক আছে? ওই জায়গাতে আর্জেন্টিনার প্লেয়ারের মাথায় বলটা লেগে দিক পরিবর্তন করে তারপরে কেপ ভার্দের ডিফেন্ডারের হাতে এসে লেগেছে, ইচ্ছাকৃত একদমই নয়। এবং এরকম সিচুয়েশনে ইচ্ছাকৃত না হলে হ্যান্ডবল দেওয়া হয় না,
মানে তার উদ্দেশ্য একদমই ছিল না হাতে লাগানো, তার উদ্দেশ্য ছিল বলটা হেড করা, এবং হেড দিতে গিয়ে অন্য আরেকজনের ডিফেন্ডারের হেডে মানে মাথায় লেগে বলটা হাতে লেগেছে। ঠিক যেমনটা গতকাল আমরা পর্তুগালের ম্যাচে দেখলাম, লাস্ট যে ভিএআরটাতে অফসাইডের জন্য বাতিল করা হলো, পর্তুগালের প্লেয়ারের মাথায় হয়তো লেগেছিল, কিন্তু সেটা যেহেতু কোনো দিক পরিবর্তন করেনি এবং যেহেতু ইচ্ছাকৃত ছিল না, সেই কারণে ওই মাথায় লাগাটা গণ্য করা হয়নি। ঠিক আছে, সুতরাং ওটা পেনাল্টি ছিল না, ওটা নিয়ে বিতর্ক করে লাভ নেই। কিন্তু আর্জেন্টিনাকে ডিফেন্সিভলিও একটু ভালো খেলতে হবে। গোটা গ্রুপ পর্বে 3 ম্যাচে তারা মনে হয় মাত্র 1 গোল খেয়েছিল, সেখানে কেপ ভার্দের কাছে 2টো গোল খাওয়া একটু তো চিন্তার ব্যাপার অবশ্যই হয়ে গেল। বাট ঠিক আছে, ঠিক আছে, আর্জেন্টিনা আর একটু বেটার খেললে কামব্যাক করবে। বাঁ দিক মেরামত করতে হবে, ডান দিকটা তুলনায় ঠিক আছে। রড্রিগো ডি পল খুব ভালো খেলেছেন, এবং মেসি তো অবশ্যই, লিসান্দ্রো এবং তার সাথে ক্রিশ্চিয়ান রোমেরো তাদের জন্য খুবই ভালো, মানে সবই ঠিক আছে। একটু গোল টোল খেয়ে যাচ্ছেন, সেগুলো মেরামত করতে হবে, এবং সবচেয়ে মেরামতের জায়গা হলো বাঁদিকটা। আলমাডাকে আমার মতে পরবর্তী ম্যাচে না খেলিয়ে লো সেলসোকে দিয়ে শুরু করানো হোক, এবং লাউতারো মার্টিনেজ ফর্মে ফিরুক, দ্যাটস ইট, আর কিছু চাই। তবে দিনের শেষে সব লাইমলাইট কেপ ভার্দের উপর। মানে একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল, তারা জিতেছে, কিন্তু সমস্ত প্রশংসা, সমস্ত লাইমলাইট কেপ ভার্দের জন্য, সমস্ত প্রশংসা সব জায়গায় শুধু কেপ ভার্দে, কেপ ভার্দে, কেপ ভার্দে। বুঝতে পারছেন দলটা নিজেকে কোন মানে নিজেদেরকে কোন উচ্চতায় নিয়ে গেছে। থ্যাংক ইউ কেপ ভার্দে, থ্যাংক ইউ, ওয়েল প্লেড। এই লড়াইটা ইতিহাসের পাতায় চিরজীবন, মানে সবাই তো মনে রাখবেই, ইতিহাসের পাতাতেও লেখা থাকবে, এবং আশা করব এই কেপ ভার্দে বাকি প্রচুর দলের কাছে, প্রচুর দেশের কাছে একটা দৃষ্টান্ত হয়েই থেকে যাবে। থ্যাংক ইউ কেপ ভার্দে, থ্যাংক ইউ।